to the number 1 season 8 co-powered by Barger's Clean Fresh. Special partner Cucina Small Appliances এবং Olive Allen Ayurvedic Body Oil. মেয়েরা আজ ব্যালেন্স করে করছে লড়াই বাইরে ঘরে। বাড়িতে তুমি শান্ত ভীষণ লক্ষ্মী মেয়ে থাকছো চুপ, বাইরে তুমি মহাকালী, দেখাও তোমার দুর্গারূপ। এইরকমই 4 জন দিদি আসবেন আজকে আমার মঞ্চে, শুনবো তাদের গল্প। সবাই উপস্থিত হয়েছেন, আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছে ঋতিকা শ্রীবাস্তব। নমস্কার দিদি, আমি কলকাতা নিউ টাউন থেকে এসেছি। আমি বাবা মার খুব প্যাম্পার্ড চাইল্ড থেকে কিভাবে এখন এতগুলো লোকের রেসপন্সিবিলিটি নিয়ে নিজের ওপর একজন এয়ার হোস্টেস হয়েছি, সেই গল্পই আপনার সাথে শেয়ার করব। ওকে ঋতিকা, তোমার গল্প শুনবো। ফৌজিয়া রহমান আলী। নমস্কার দিদি। নমস্কার। কলকাতা পাকশার কাছ থেকে এসেছি। একজন সাধারণ হাউসওয়াইফ থেকে আমি কিভাবে ব্যবসায়িক হয়ে উঠেছি এবং আমার পরিবারের কিভাবে আমি সহায়তা করি, সেই গল্পটাই আজ তোমার সঙ্গে আমি। ভেরি গুড। তোমার ব্যাগের ব্যবসা বলে মনে হচ্ছে, তোমার পেছনে ব্যাগ রাখা। হ্যাঁ দিদি, শুনবো তোমার গল্প। শ্রেয়সী গুপ্ত। নমস্কার দিদি, নমস্কার। আমি মালদার আইহো নামে একটা গ্রাম থেকে এসেছি, আর আমি একজন হাউসওয়াইফ। আজকে তোমার সাথে 100 থেকে 61-র গল্প করতে এসেছি। আচ্ছা, শুনবো। মানে আমি যখন প্রেগনেন্ট তখন আমার ওয়েট 100 ক্রস করে গিয়েছিল। মানে 100 থেকে 61 কেজিতে এসছো। ভেরি গুড। শুনবো সে গল্প। শালিনী ঝা। নমস্কার দিদি। আমি গড়িয়া কলকাতা থেকে এসেছি। খুব কষ্ট করে, খুব সংঘর্ষ করে দুটো বাচ্চা মানুষ করেছি। আমি সিঙ্গেল মাদার, নিজে একটা প্রি স্কুল দাঁড় করিয়েছি, তারই গল্প আপনার সাথে করতে এসেছি। ভেরি গুড। ওকে শালিনী, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে পঞ্চায়েতে। এয়ার হোস্টেস ঋতিকা। হ্যাঁ। ওকে, কতদিন হলো এই প্রফেশনে? আমার 3 বছর হয়ে গেছে আমি এই প্রফেশনে আছি। জার্নিটা আমার এরকম ছিল যে বাবা খুব কনজারভেটিভ, বাড়ি থেকে বেরোতে দেবে না। মা 5টা বাজলেই ফোন শুরু হয়ে যেত আসা বাড়ি থেকে, কখন বাড়ি ফিরবি। স্কুলের মধ্যে এরকম হতো, মা স্কুলে দিয়ে আসতো ক্লাস 12 অবধি, তারপর স্কুল থেকে বাড়ি নিয়ে আসতো। আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম নিজের লাইফ নিয়ে তখন। তো তার থেকে বেরিয়ে এখন মানে একদম আলাদা একটা ওয়ার্ল্ড। আমি কলকাতায় থেকেও নিজের বাড়িতে থাকি না, আমি আলাদা থাকি, কারণ ডিস্টেন্সটা অনেকটা পড়ে যায় বাড়ি থেকে। Okay. ঠিক আছে, সেই জন্য এবার এখন 3 বছরের এই জার্নি, আর এখন বাবা খুব খুশি। ওকে, তো ছোটবেলা থেকে তোমার স্কুল কলেজ সব কলকাতায়? সবকিছু কলকাতায়। Okay. হ্যাঁ, বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা। ওকে, কিন্তু কিন্তু কবে school- মনে হলো যে এয়ার হোস্টেস হবে? আমার না সেরকম কোনোদিনও মনে হয়নি। ঠিক আছে, আমার মা চাইতো। তো তুমি পড়াশোনা কি কমপ্লিট করেছিলে? আমি বিকম করছিলাম যখন আমি এয়ার হোস্টেসের কোর্সটা জয়েন করি। মানে কোর্স তো নয়, আমি ইন্টারভিউ দিই, তারপর সিলেকশন হয়ে যায়, আর তারপর দিল্লি চলে যাই। তো আমি সেই বছরে বিকম কমপ্লিট করতে পারি না, তারপরের বছর আমি আবার নিজের মার্কেটিং দিয়ে। তো বিকম পড়তে পড়তে তোমার হঠাৎ মনে হলো আমি চেষ্টা করি এয়ার হ্যাঁ, হোস্টেস হওয়ার? অ্যাকচুয়ালি আমার কিছু বন্ধু বান্ধবরা তুমি অ্যাকচুয়ালি বাড়ি থেকে পালাতে চাইছিলে যে হ্যাঁ, তো সেটাই তোমার- ব্যাপার। আমি ভেবেছিলাম নাচ শিখবো, গান গাইবো, যাই করতে যেতাম, বাবা কিছুতেই না। সাইকেল চালাতে যাব না, সাঁতার কাটতে যাব না, যদি লেগে যায়, যদি কিছু হয়ে যায়, মানে খুব প্যাম্পার্ড একটা। মানে আমার মা বলতো তুমি একটা কাজ করো, ওকে আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দাও। তোমার মনে হচ্ছে কি করে এখান থেকে বেরোবো, মানে এমন একটা প্রফেশন চাই যেটাতে ফ্রিডম, আর এমন হ্যাঁ। ফ্রিডম নিলে যে শুধু আকাশেই ঘুরে বেড়াচ্ছে। এখন তো ল্যান্ডে টাইমই পাই না, ফ্লাইট করে আসি, কিছু না, ঘুম, খাওয়া দাওয়া সব বাদের খাতায় চলে গেছে এখন। তো এটার জন্য তো একটা নির্দিষ্ট ট্রেনিং হয়, সেটা তো করেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যে কোনো কোম্পানিতে যখন তুমি জয়েন করবে, সব কোম্পানির একটা নিজস্ব পলিসি থাকে। Correct. দিল্লিতে গিয়ে একদম নতুন একটা ওয়ার্ল্ড আমার জন্য। মানে মাকে ছাড়া ঘুমোতামও না, একটা টাইম এরম ছিল আমার। আর এখন এরম সিচুয়েশন হয় যখন ভয়ও করে, টার্বুলেন্স হলো খুব বাজে ভাবে Correct. ফ্লাইটে, তারপর ধরে নাও কখনো ইঞ্জিন ফেলিয়ারের ভয়, কোনোদিন ফিউয়েলের এই তো আছেই, হ্যাঁ। ফ্লাইট থেকে ঝাঁপ মারছি জলে, ট্রেনিং হচ্ছে, আগুন নেভাতে হচ্ছে। এই training গুলো হ্যাঁ, এই হয়? ট্রেনিং গুলো হয়। 3 মান্থসের ট্রেনিং ছিল, গুরগাঁওতে ট্রেনিং হয়েছিল। Okay. তো এবার সেটা আমার লাইফের টাফেস্ট ডেজ, কারণ তার মধ্যে আমাকে একা করে নিজে করে বাঁচা, নিজে একা একা থাকা কিভাবে, মানে কমফোর্ট জোন থেকে একদম আলাদা হয়ে আসা ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। তারপর ওখান থেকে আমার যেরকম ইনিশিয়াল ডেজ ট্রেনিং, আমি তো জানতামই না এগুলো হয়। অক্সিজেন বটলের নাম মনে করো, এরোস্পেস, হ্যান ত্যান, অনেক ঝামেলার জিনিস, সেগুলো সব মুখস্থ করতে হয়। এত মোটা মোটা ম্যানুয়ালস হয় আমাদের, বাবা। সেই বইগুলো ধরো রিড করতে হবে। মানে মুখস্থ করে 90 মার্কস যদি না পাই পরীক্ষায়, তোমাকে এক্সামটা ক্লিয়ার করতেই হবে। Okay. তুমি দুবারই চান্স পাবে, যদি না পারো তাহলে বাড়ি যাও, আর তারপর তুমি টাকা দাও, বিকজ ওরা ট্রেনিং এত টাকা খরচা করে তোমার পেছনে। রাইট। খুব ডিফিকাল্ট। তারপর জলের মধ্যে ঝাঁপ দেওয়া,
পিচিং ড্রিল বলে আমাদের হয়, তার মধ্যে মানে প্যাসেঞ্জারকে কিভাবে বাঁচাবো, কোনো সমুদ্রের মধ্যে যদি কেউ পড়ে গেল তাকে তো বাঁচাতে হবে না, আমাদের ওপরেই ভরসা করে আসে। তারপর কারোর প্রাণ বাঁচানো, আমার ফ্লাইটে হয়েছে কারোর হার্ট অ্যাটাক এসছে, কখনো কারোর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো গিয়ে তাড়াতাড়ি করে হেল্প করা তাদেরকে। প্যাসেঞ্জারও তো অনেক রকমের হয়, কতবার যে বেল্ট টেপে কতবার যে ডাকে। বেলের থেকে বড় ব্যাপার মানে একটা ইনসিডেন্ট শেয়ার করছি, খুব ফানি ইনসিডেন্ট। একটা ফ্লাইট ছিল, তো খুব টার্বুলেন্স হচ্ছে, আমরা সার্ভিস করছি, বললাম যে স্যার আপনি একটু বসে পড়ুন, এখন তো টার্বুলেন্স হচ্ছে, সিট বেল্ট পরে রাখতে হবে। ম্যাম আপনিও তো দাঁড়িয়ে আছেন, আমরা কেন বসবো? স্যার আমাদের তো ট্রেনিং আছে, আপনি বসুন। সেই প্যাসেঞ্জার 11 নম্বর রো থেকে 16 নম্বর এসে বলে আপনার মন এত মজবুত যেন মানে কোনো সিমেন্ট। আরে এরকম করে কেউ বলে, মানে ফানি ফানি ইনসিডেন্ট হয়। জেনারেলি কোনখানটা ট্রাভেল করো, কোন রুটে? আমি ক্যালকাটা থেকে যেখানে যাই সেখানে, আমার ক্যালকাটা বেস, আলাদা আলাদা বেস থেকে কল আসে যে হ্যাঁ এখানে রিকোয়ারমেন্ট আছে, তো এভরিওয়্যার অল ওভার দ্য ওয়ার্ল্ড। সব থেকে মজা লাগে হচ্ছে যখন এইটা আর এইটা দেখায়, আর এইটা দোয়ার আগে দোয়ার দোয়ার আগে দোয়ার পিছে। আমাদের একটু শুনিয়ে দাও চট করে। इस विमान में 4 द्वार हैं, 2 आगे की तरफ, 2 पीछे की तरफ और 2 द्वार आपके साइड वाले विंग्स में लगे हुए हैं। आपातकालीन स्थिति में आप किसी भी निकटतम द्वार से बाहर निकल सकते हैं। धन्यवाद। তো ল্যান্ডে হোক আকাশে হোক কাউকে পছন্দ হয়েছে? না এরকম কিছু টাইমই হয় না। এয়ার হোস্টেসরা কিন্তু মেইনলি প্যাসেঞ্জারদেরই পছন্দ করে ফেলে। হ্যাঁ প্যাসেঞ্জার ক্যাপ্টেন, কিন্তু আমি এত ফ্লাই করি 80 আওয়ার্স 90 আওয়ার্স, মানে কেউ ফোন করলো হ্যাঁ এখন না একটু ঘুমোচ্ছি, হ্যাঁ খুব ঘুমছি, তো এরকম ব্যাস। ভেরি নাইস মিটিং ইউ ঋতিকা। সেম হিয়ার দি, আই এম সো হ্যাপি টু বি হিয়ার। খুব ভালো থেকো, Thank আর you. নিজের প্রফেশনে আরো উপরে যাও, আরো রাইজ করো। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আছে। দেখো এখানে 4টে ডাইস আছে, 3টে বড় ডাইস স্ট্যাক করবে, লাস্টের ছোট ডাইসটাকে ছুঁড়ে তার উপরে বসাতে হবে। এই পুরো খেলাটা কিন্তু করতে হবে হাতে ওই গ্লাভস দুটো পরে। কে কত কম সময় করতে পারে, সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে ঋতিকা। Start, go. ভালো করে আগে ঘুরে নাও, জাস্ট পুশ করো ওপর দিকে। अपनी तो जैसे একটু ঠেলে দাও, ঠেলে দাও। পুশ। পুশ পুশ। ঋতিকা চান 1 মিনিট 31 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Barger Easy Clean Fresh, special partner Cucina Small Appliances এবং Olive Allen Ayurvedic Body Oil। শ্রেয়সী 100 থেকে 61, একদম 100 থেকে 61 জার্নিটার গল্প শুনি একটু। মার মুখে শুনেই এসেছি যে মা কোনোদিন আমাকে মানে কমতে দেখেনি। জন্মও নিয়েছি 4 কিলো ওয়েট থেকে, বাড়তেই দেখেছে, কমতে কোনোদিন দেখেনি। কলেজে ভর্তি হলাম, সবাই বলতো তুই গোলুমোলু কিউট। হ্যাঁ, কলেজ লাইফ কমপ্লিট করে আমি ডিএলএড যাই, সেখানে হোস্টেল লাইফ কাটাই 2 বছর। হোস্টেল লাইফ মানে তো আরও ওই রকম বাইরের খাবার দাওয়ার চলাফেরা। 2 বছর ডিএলএডে আমি ফুলে আরও। তারপরে ওটা কমপ্লিট করে এসে যে নিজের শরীরে ধ্যান দেবো কিংবা কিছু, ওইখানেই একটু ল্যাপটপের ব্যাপার হয়ে যায় হাজব্যান্ডের সাথে। তখনও কি এরকম গোলুমোলুই ছিলে? হ্যাঁ বাবা, তোমার ছবি দেখাচ্ছি দাঁড়াও। আমার হাজব্যান্ডকে বিয়েতে আমাকে দেখা যায়নি তো, আমার পেছনে দেখতে পাইনি। দেখো তোমার হাজবেন্ড পিছনে হারিয়ে গেছিল একদম।
ভীষণ মোটা তো। তারপরে এই অবস্থা থেকে এই অবস্থা এলে কিভাবে? বাচ্চা হয়েছে? বাচ্চা আছে 4 বছরে, বসে আছে ওইখানে। ও হওয়ার পরে তুমি কমিয়েছো? আমি 1 বছর আগেও 97-এ ছিলাম, বিয়ে টিয়ে হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, এবার সংসার। সবাই বলে সংসার, এবার আর তো কি আছে, অত কি আছে। হ্যাঁ, তো সংসার লাইফ, বাচ্চা মানুষ করছি, নিজের জন্য এক্সট্রা টাইম বার করার কোনো ক্ষমতাই হয়ে ওঠেনি আমার। ফ্রেন্ডের বিয়েতে যাব, আলমারি খুলেছি, সব ড্রেসগুলো বার করেছি একে একে, একটাও হয় না। তখন কিরম লাগে? রাগেতে আমি একটা করে পড়ছি, চালিয়ে ফেলে দিচ্ছি। হ্যাঁ, শাড়ি পরছি, শাড়িতে আমাকে কাকিমা লাগছে। আমি ফ্রেন্ডের বিয়েতে যাব, ওখানে বলবে কি তোর কাকিমা নাকি, যদি বলে তাহলে কেমন লাগবে বলো। হ্যাঁ, সেদিনও রাত্রে আমি খেতে পারিনি বিয়ে বাড়িতে গিয়ে। পরের দিন সকাল থেকে আমি উঠে নিয়ে, একে তো পুচকুর স্কুল 9টা থেকে, তার আগে আমি টাইম পাই না, মানে আমাকে 8টার মধ্যে খালি হয়ে যেতে হবে, ওর পেছনে 1 ঘন্টা দিতেই হবে আমার লাগে। তাও আমি শুরু করলাম আস্তে আস্তে, 8টার জায়গাতে আমাকে 7টাতে উঠতে হবে, না হলেও 1 ঘন্টা আমাকে নিজেরই করতে হবে। তখন না হাঁটা চলা শুরু করলাম, একটু ডায়েট। 1 মাসে কোনো রেজাল্ট পেলাম না। তারপরে আবার বললাম না, আর একটা মাস আমি নিজে অন্যরকম ভাবে করে দেখি। নিজেই প্ল্যান করতাম, ইউটিউব দেখতাম, কিছুটা ডায়েটিশিয়ান দেখালাম, উনি যা সাজেস্ট করলেন একটু ওখান থেকে একটু নিলাম, সবার কাছ থেকে নিয়ে 1 মাস এবার এটা করে দেখি। তখন আমি একবারে নিজে ভেবে নিয়েছিলাম, এই 1 মাসের মধ্যে যদি এবার না কমলো, যা কেউ যেইরকমই থাকবো, আমি গোলমোলেই থাকবো। 2 বেলা এক্সারসাইজ করতাম, বিকেল বেলাটা বেশিরভাগ চেষ্টা করতাম বাইরে ওয়াক টক করার, কিংবা যদি না পারতাম তাহলে একটু এক্সারসাইজ করে নিতাম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো। তারপরে ডায়েটে চলে আসলাম, একটু কার্বটাকে কমিয়ে দিলাম ডায়েট থেকে। এই যে রাত্রে ঘুমানোর আগে খেয়ে নিয়ে ঘুমিয়ে গেলাম, ওটাকে টাইম মেনটেন করতে শুরু করলাম। এটা বন্ধ করলে? বাইরের খাবার তো 6 মাস আমি ছুঁইনি, বিরিয়ানি কাকে বলে স্বাদ ভুলে গিয়েছিলাম। রান্না করছি, মাংস টাংস সব আমি খাই না, আমি নিজের জন্য স্টু করেছি। খুব কষ্ট হতো, খুব কষ্ট হতো। 1 মাস পুরো? 1 মাস করলাম, 6 কিলো কমেছি 1 মাসে। ভেরি গুড। যখনই আমি দেখে নিলাম এতটা কমে গেছে, এবার হবে, আমার দ্বারা হবে। এবার শুরু হলো বাড়িতে কান্নাকাটি, ওইটা এবার সামলাও। মাকে এসে পাড়ার লোক আরো সব বলছে, মেয়ে কি হয়ে গেছে, কিছু একটা রোগ হয়েছে, ডাক্তার দেখাও। মা কাঁদতে কাঁদতে ফোন করছে, কি হয়েছে বল, কি হয়েছে আমাকে বল। আমার 4খানা ডাক্তার দেখানো হয়েছে, দেখিয়ে দিলাম সামনে, তারপরে বিশ্বাস করলো। ভেরি গুড। বর কি বললো? বর রীতিমতো গাল খায় এখনো, যে বউকে খেতে দাও না, বউকে খেতে দাও না। মা বলতে, তুমি দেখতে পাচ্ছ না তোমার সামনে এরকম হয়ে যাচ্ছে। বরের নাম কি? আমার নাম তপন দাস। তপন, সেই শ্রেয়সী পছন্দ না এই শ্রেয়সী পছন্দ? দুটোই ঠিক আছে। বলতে পারবে না, কারণ ওটাকে পছন্দ করে বিয়ে করেছে, বলতে গেলে মার খাবে পুরো। শ্রেয়সী, বিশাল অ্যাচিভমেন্ট লাইফের। ভেরি গুড, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেই ওভারওয়েট দিদিরা এই প্রোগ্রাম দেখছেন, তারা একটু অনুপ্রাণিত হয়ে যান শ্রেয়সীকে দেখে, এবং ওত নিয়ে নিন যে কাল সকাল থেকে একদম লেগে পড়ে শুরু করে দেবো। ভালোভাবে করতে গেলে হবেই, ফল পাওয়া যাবেই, কোনো কিছু, যে কোনো কিছু। খুব ভালো থেকো শ্রেয়সী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্টার্ট। Push! Yes! Sreshik time, 43 seconds. Very good. ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Barger Easy Clean Fresh, special partner Cucina Small Appliances এবং Olive Allen Ayurvedic Body Oil। শালিনী, এবার আপনার সাথে কথা বলবো। প্রি স্কুল বানিয়েছেন। হ্যাঁ, জীবনে অনেক বাধা বিপত্তি এসছে। অনেক অনেক। আমরা কলকাতার লোক না, আমরা হচ্ছে মিথালার লোক। বাবা রেলওয়েতে ছিলেন, ডক্টর ছিলেন, ভালো একটা ফ্যামিলি, সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে আমি বিলং করি। যখন বড় হলাম, কলেজের সময় কি জানি বাবার মাথায় কি আসলো, বাবা বিহারে ট্রান্সফার নিয়ে নিলেন, আর আমরা কিন্তু বেনারসে থাকতাম। এটা খুব একটা শখ আমার জন্য যে বেনারস থেকে বিহারে যাচ্ছি। আর সেই সময় কিন্তু দাদারা দিল্লিতে চলে গেছে, দিল্লিতে ওরা গ্র্যাজুয়েশন করছে। আমায় বাবা বিয়ের জন্য বিহার নিয়ে আসলে, তারপর বিয়ে দেওয়া হলো। গ্র্যাজুয়েশন করতে করতে বিয়ে দিলেন বাবা, ভালো বাড়ি,
দেখে, একমাত্র ছেলে, দুটো মেয়ে ওনাদের, কোনো ডাউরি নেই, আমাদের তো বেশ ভালোই ডাউরি নেওয়া হয়। এই দেখে বাবা হেবি খুশি, কিন্তু বিয়ের পর আস্তে আস্তে বোঝা গেল যে ওনারা আমাদের অর্থের জন্যই বিয়ে করেছেন। মানে শাশুড়ি শ্বশুরের নিড ছিল যে এখান থেকে পয়সা নিয়ে মেয়ের বিয়েতে দেবেন। তো আস্তে আস্তে বাবা বুঝতে পেরেছেন, বাবা বললেন না, একে পড়াতে হবে, যেটা ভুল করে ফেলেছি সেটা। বলেন যে কিছু পয়সা তোমাকে পিএল নিতে হবে, পার্সোনাল লোন নিলাম 5 লাখ টাকা। ওখানে গিয়ে দেখছি যেই বিশালভাবে বিয়ে হচ্ছে, মানে আমি নিতে পারছি না। আমি ভাবছি আমি কি করে কষ্ট করে ঘর চালাচ্ছি, মেয়ে মানুষ করছি, আর আমার বর দেনাগুলো শোধ করে যাচ্ছি, আর এত ল্যাভিশ একটা বিয়ে। কিন্তু যাই হোক, কিছু বলার ছিল না। তারপরে এসেছি, এই দেনাগুলো আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে, আর আমার বরের মাথায় এগুলো উঠে আসছে। বর তো রোজগার করতো, বর রোজগার করতো, কিন্তু লোন অনেক বেশি, অনেক বেশি দেনা। বাড়ি একটা চালানো হচ্ছে, বাচ্চা মেয়ে আছে একটা। তারপর আমি আবার কনসিভ করি, কিন্তু সেই সময় 2009 সালে, সেই সময় বরের এত দেনা হয়ে গেল, এত ব্যাংকে লোন নিয়ে নিয়েছে, লোকের কাছ থেকে দেনা মানে ধার হয়ে গেছে, যেবার না আস্তে আস্তে বাড়িতে লোক আসতে শুরু করে। বাবা খুব বিচ্ছিরি ব্যাপার। রাতে মানে 1টা-1:30টা নাগাদ নিচে থেকে লোকেরা চিৎকার করতো। আমার মেয়ে তখন 6 বছরে, অনেক কিছু দেখেছে। তারপর 2 মাস প্রেগনেন্ট ছিলাম, আর আমার বর একদিন হঠাৎ করে বলে আমি আসছি গ্রাম থেকে। তারপর আর কোনোদিন ফিরে আসেনি। মানে তারপর আর কোনোদিনই ফিরে আসেনি, ও পালিয়ে গেল। এত ধার ছিল, এত দেনা ছিল যে আর কোনোদিন ফিরে আসেনি। তারপর থেকে সংঘর্ষ, এমন যে একা সংঘর্ষ, পেটে বাচ্চা, মাই গুডনেস, আর মেয়ে একটা ছোট, এদিকে চাকরি। চাকরি তো রোজ বুঝবে না যে আজকে আমার এই অসুবিধা, ওই অসুবিধা। ব্যাংকে চাকরি, আবার সকাল 9টায় বেরোতাম, আর বাড়ি ফিরতে ফিরতে 9টা তো হতেই হতো। তারপরে সেই বছর বাবাও রিটায়ার করেন, আমার কাছে কলকাতায় কেউই নেই। তোমার শ্বশুর শাশুড়ি কেউ তোমার পাশে নেই? না, কেউই নেই। তারপরে মানে ওনারা ইন্ডিয়া ছেড়েই চলে গেলেন। ইন্ডিয়া ছেড়ে চলে গেলেন? হ্যাঁ, ওনারা নেপালে চলে গেলেন আর কি, মানে গ্রাম ট্রাম ছেড়ে চলে গেলেন। এত দেনা, এত দেনা। নেপাল কানুনে, আইনের তো আর ইন্ডিয়ার আইন মানে। তুমি কখনো বরকে খোঁজার চেষ্টা করলে না? চেষ্টা করেছিলাম, পেলে না খুঁজে? তুমি প্রেগনেন্ট, তোমার মেয়ে, তোমার এত দিন তোমাদের রেখে দিয়ে চলে গেল। খুব বাজে অবস্থা। শালিনী, সেই সময় তোমার এত লোন সব তুমি রিপে করছো ধীরে ধীরে? হ্যাঁ, উনি যে ব্যাংকের লোনগুলো নিলেন সেগুলো তো করতেই হলো। কেন, আমি ওখানে মানে ওনার কোনো পার্টনার নয়, কিন্তু তাও আমি তো ওনার বিবাহিত বউ, আমি রেসপন্সিবল আইনে হিসেবে। মেয়েকে স্কুলে পাঠানো, বাচ্চা হবে, তারপরে তার খরচা। মানে খুব বাজে সময়তে গেছে, খুব বাজে। একা যেতাম ডাক্তার দেখাতে, মানে এমনও দিন কেটেছে যে রাতে ভাবতাম না আর টানতে পারছি না। আবার সকালে উঠে ভাবতাম না পড়তে হবে। স্কুলটা কখন শুরু করলে? স্কুল শুরু করি 2016 সালে, যখন চাকরি করতাম। সময় পেতাম না বাচ্চাদের, মেয়ে তো আমি সময় দিতে পারিনি। মেয়ে কি করে বড় হলো আমি বুঝতেই পারলাম না। তো যখন ছেলে হলো তখন ভাবলাম যে না, কিছুটা সময় দিতে হবে। তো চাকরি পক্ষে তো হবে না, কিছু করতে হবে। করার জন্য এত পয়সা একদমই ছিল না। তো লোন ডিপার্টমেন্টে অনেক রকমের ইন্ডাস্ট্রিকে আমি লোন দিই।
সেখানে এডুকেশন ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি ছিল যেটা আমার খুব ভালো লেগেছে। তো একজন ভদ্রলোকের আইডিয়া উনি আমাকে দিলেন যে তুমি একটা প্রি স্কুল খুলছো না কেন। তো সেখান থেকে একটা ফ্র্যাঞ্চাইজি নিই, পয়সা জমাতে শুরু করলাম। যেহেতু আমি নিজে ব্যাংকে চাকরি করতাম বলে কিছু লোন পেয়ে গেলাম। ওই বলে 2016 সালে আমি প্রি স্কুল শুরু করি। রক সলিড মতন দাঁড়িয়ে পেরেছি। আজকে ভগবান দয়ায় 3 বছর হয়ে গেছে যখন স্কুল শুরু করলাম। 28টে বাচ্চা নিয়ে শুরু করেছি, আজকে প্রায় 60-এর উপরে বাচ্চা। প্রতি বছর কমে যায়, প্রতি বছর বেড়ে যায়। এবার যখন স্কুলে যাই এত ভালোবাসা, এত আদর পাই, তার মানে কোনো কথাই হবে না। সকালে ওইগুলো যে চুমু খেতে শুরু করে আর এত আদর করে সেটা বলতে পারবো না। তো এখন তুমি স্কুলটা নিয়েই আছো? হ্যাঁ, আমি পুরোপুরি স্কুল নিয়ে দুটো বাচ্চাকে নিয়ে আছি। Very good. মেয়ে এখন উচ্চ মাধ্যমিকে আছে, এবছর 12 দেবে। ছেলে এখন ক্লাস 4-এ আছে। ব্যাস এই দুজনকেই নিয়ে আছি। পুরো শুরু থেকে যতটা তুমি গল্পটা বললে পুরোটাতেই হেসে বললে শালিনী। পুরোটাতেই তোমার হাসিটা একটা সেকেন্ডের জন্য বন্ধ হলো না। স্ট্রং ছাড়া অপশনে কি করবো, এদেরকে কোথায় ফেলবো? ও ছেড়ে চলে গেল। আমার ছেলে বাবাকে দেখেনি কোনোদিন, আমি তো ছাড়তে পারবো না। হ্যাটস অফ। কতটা মনের জোর একটা মহিলার থাকতে পারে, আমাদের দিদিদের উইল পাওয়ার, কতটা মনের জোর, কতটা শক্ত মনের পরিচয় দিতে পারলে শালিনী সাহের মতন মানুষরা আমাদের এখনো মাথা তুলে সোসাইটিতে লড়াই করতে পারে। 2 মাসের প্রেগনেন্ট, চারদিকে এত লোন, তার বর তাকে ছেড়ে দিয়ে চলে গেল। সেখান থেকে সে আজ ঘুরে দাঁড়িয়ে সব লোন শোধ করে দুটো বাচ্চাকে মানুষ করে নতুন স্কুল তৈরি করে। ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট। শালিনী, ইউ আর ইন্সপিরেশন শালিনী। তোমার এই গল্প হচ্ছে ইন্সপিরেশন আমাদের সকলের জন্য। কিপ ইট আপ, কিপ গোয়িং। I wish you all the best in your life. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Any help, anytime, from my side, I'm always there by your side. Start, Shalini, go. हाँ, दमखम जोड़ जाड़ के दुनिया सारी छोड़ छाड़ के। हाँ, दमखम दुनिया सारी মধ্যিখানে ঠিক করো শালিনী, মধ্যিখানে ঠিক করো। छोड़ जाड़ के दुनिया सारी छोड़ छाड़ के। हो, हीरे पर्वत चीरे, हो, फकीरे पर्वत चीरे, Careful, careful. बड़ बंदा बन तक तीरे, किस्मत अपनी छोड़ छाड़ के। हाँ, दमखम छोड़ छाड़ के। Shalini, time 56 seconds. ফৌজিয়া রহমান আলী, ব্যাগের ব্যবসা। হ্যাঁ দিদি, স্কুল ব্যাগ মনে হচ্ছে। সব রকম ব্যাগ, সব রকম ব্যাগ। ব্যাগ, স্কুলের ব্যাগ, সব ব্যাগই তৈরি হয়। এটা কি তোমার নিজের
সেলাই আর কাটিং এই সব জিনিসের মধ্যে আমার একটুখানি নেশাটা ছিল আর কি। কোনো কিছু কাজ করতে হবে, তো বুটিকের কাজ শুরু করেছিলাম, কোনোভাবে সফল করতে পারিনি। তারপরে আমি ভাবলাম যে এইগুলো যেগুলো কাপড়গুলো নষ্ট হয়ে যায় রেখে দিলে সেলাই করে, কিন্তু এই ব্যাগ যে মেটেরিয়ালস আছে এগুলো তো নষ্ট হয় না, দীর্ঘদিন ধরে ওগুলো সেল করা যায়। তো আমি ভাবলাম কি যদি আমি গভর্নমেন্ট অফিস শিক্ষার সঙ্গে রিলেটেড জায়গাগুলো যদি আমি যেতে পারি, সেখানে কথা বলে কনভিন্স করে যদি আমি অর্ডার নিতে পারি। আমি ব্যাগ মার্কেটে সেভাবে বিক্রি করি না, কেন কি আমি মার্কেটে সেভাবে ঘুরতে পারি না, বা আমি গভর্নমেন্ট অফিসগুলো খুব ভালোভাবে ওটা করতে পারি, ট্যাকেল করতে পারি। আমার বাবা চাকরি করতেন যাদবপুর ইউনিভার্সিটিতে, বিভিন্ন গিফটগুলো বাবাকে দিত, দেখতাম যে ওইগুলো গিফটে লেখা থাকতো কোন জায়গা থেকে ব্যাগগুলো আসছে, তো সেই অ্যাড্রেসগুলো ধরে সেখানে যোগাযোগ করা। বা আমার রিলেটিভরা যারা বিভিন্ন গভর্নমেন্ট অফিসে জব করে তাদেরকে বললাম তোমার অফিসে কোনো ব্যাগ লাগবে কিনা, বা কোনো ব্যাগ দেওয়া হয় কিনা, কোথায় কোথায় ব্যাগ দেওয়া হয় বিভিন্ন জায়গায়, তো সেভাবে আমি খোঁজ খবর নিতাম। এসবগুলো করা যায় আর কি, ওখানে সাপ্লাই দেওয়া যায় মার্কেট ছাড়াও। তো সেভাবে ঘুরে ঘুরে আমি বিভিন্ন গভর্নমেন্ট অফিস থেকে যোগাযোগ করে টেন্ডার পাস করিয়ে সেখানে অর্ডার করাই। কিছু কিছু ব্যাগ মার্কেটেও যায়, মার্কেটের বিভিন্ন শোরুম সেই ডিজাইনগুলো পছন্দ করার পর আমরা আবার সেটাকে এবার প্রোডাকশানের কাজে নামলাম। বিভিন্ন গভর্নমেন্ট অফিসেও এইভাবে স্যাম্পেল নিয়ে আমরা দেখাতে রইলাম, সেইখানে আমরা স্যাম্পেল পাস করিয়ে আমরা ব্যবসার মধ্যে আসা। সরকারি অফিসে তো ধরো টেন্ডার নিয়ে কাজ, তারপরে আবার টেন্ডারে লো কস্টে আমি মার্কেটে অন্যান্য সাপ্লায়াররা যে রেট দেয় আমি তার থেকে আরও অনেক কম রেট দিই, কারণ আমি ভেবেছিলাম যদি আমি কম রেট দিয়ে একবার ঢুকতে পারি, কোয়ালিটি মেনটেন করতে পারি, তাহলে নিশ্চয়ই আমি সেখানে দীর্ঘস্থায়ীভাবে কাজ করতে পারবো। তো যখন শুরু করেছিলে একাই সব ব্যাগ বানাতে? ব্যাগ আমি লেবারকে দিয়ে বানাতাম, ডিজাইনের আইডিয়া, মেটেরিয়াল চুজ করে আনা, কালার চুজ করা, তারপরে কাটিং দেখে বুঝিয়ে দেওয়া, তারপরে মেশিনের কাজকর্ম যে করে সেগুলোও বুঝিয়ে দেওয়া, কোন মেটেরিয়ালসের সঙ্গে কোন মেটেরিয়ালস দিতে হবে, কোন কোম্পানির মেটেরিয়ালস ভালো, কোন কোম্পানির মেটেরিয়ালস দিলে আমার গুডউইলটা ভালো হবে, সেগুলো নিজের থেকে সব করতে হয় দিদি। এখন কিরকম ব্যাগ প্রোডাকশন হয়? প্রোডাকশন বলতে আমার সব সময়ই কারখানা চালু থাকে। অনেকেই বলে যে মার্কেটে অনেক অবস্থা খারাপ বা কারখানা ছুটি আছে, আমার ওপরওয়ালার মানে দোয়া আশীর্বাদ সব কিছু বলবেন যে ওনার এতে আমার কারখানা সব সময় চালু থাকে। কেন আমি চেষ্টা করি যে আমার কাছে অনেক গরিব ছেলেরা কাজ করে, মেয়েরা কাজ করে, তো আমি যদি কারখানা ছুটি দিয়ে বন্ধ রাখি তো ওদের অবস্থাটা খারাপ হবে, সেই জন্য আমি চেষ্টা করি কোনোভাবে ওদের কাজ বন্ধ করি না। অনেকে দিদি বলে তো ও মেয়ে কিছু কাজ বোঝে নাকি, কিছু বোঝে না, তো আমি তো জানি কিভাবে আমি ব্যবসাটা করছি, চালাচ্ছি। একদম, কত কষ্ট করে বড় হয়েছো, আজ নিজস্ব ব্যাগ তৈরি করছো, নিজের কারখানা, সেখানে এত লোক কাজ করে, তোমার নিজস্ব ব্র্যান্ড তৈরি করেছো, আবার কি চাই? যখন রাস্তাঘাটে যাতায়াত করি, ট্রেনে বাসে, যখন দেখি যে আমার এই লোগো লাগানো ব্যাগ কেউ ইউজ করছে, কত ভালো লাগে, কি আনন্দ লাগে। তাকে আবার জিজ্ঞাসা করি এই ব্যাগটা কোন দোকান থেকে তুমি কিনেছো, কোন শোরুম থেকে নিয়েছো, কত তোমার থেকে দাম নিল, কতদিন তুমি ইউজ করছো, তোমার কোনো কমপ্লেন আছে কিনা। সবাই খুব সুনাম করে, বলে না দিদি 2 বছর 2.5 বছর ইউজ করছি, নষ্ট হয়নি, কোনোদিন একটা পুলারও ভাঙেনি, কোনো কিছুর জন্য আমাকে শোরুমে মানে কমপ্লেন দিতে যেতে হয়নি। ভেরি গুড। এগুলো শুনলে খুবই খুশি লাগে, আনন্দ লাগে। নিশ্চয়ই নিশ্চয়ই। কি নাম দিয়েছো তোমার এই ব্র্যান্ডটার? কি নাম? আমার FR ব্যাগ। FR। আর আমার নাম ফৌজিয়া রহমান। ওকে, FR ব্যাগ। ভেরি গুড। আর আমার কোম্পানির নাম FR এন্টারপ্রাইজ। FR ব্র্যান্ডের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ দিদি। আরো বড় করো। ওকে, তোমার কোম্পানি। ও লাভলি। FR ব্যাগ। থ্যাংক ইউ, খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাইট। দূর থেকে ছোড়ো, মাথার উপরে না, এরকম ভাবে ছুটতে হবে।
your time, 1 minute 51 seconds. এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে শ্রেয়সী 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে শালিনী 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে ঋতিকা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে ফজিয়া 5 পয়েন্টস। শ্রেয়সী পছন্দ এয়ার ফ্রায়ার, শালিনীর পছন্দ ইলেকট্রিক কেটল, ঋতিকার পছন্দ মাল্টিপারপাস ক্যাবিনেট, ফজিয়ার পছন্দ সুরভি ম্যানশন জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেক চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট রাহুল এবং ঋষিতা, সারেগামাপা দুজন ট্যালেন্টেড পার্টিসিপেন্টস। ফার্স্ট প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। শ্রেয়সী, তু 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 তারা তোড়ো না দিল হামারা। ওকে 5 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এটা গান নিজে করি। থেকে প্রেসার কুকার, তারার ছবি এসছে। তারা বা হিন্দিতে বলে সিতারা, যে কোনো একটা শব্দ থাকতে পারে, এরকম একটা গান শোনাতে হবে। বলো ঋতিকা। फूलों का तारों का सबका कहना है, एक हजारों में मेरी बहना है। একদম 5 পয়েন্টস। সঙ্গে সানভিকের তরফ থেকে প্রেসার কুকার। हुजूर तुमको सितारों में ले चलूं, दिल झूम जाए ऐसी बहारों में ले चलूं। आओ हुजूर आओ। থার্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার। ला 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 ला। लड़की बड़ी अनजानी है, सपना है सच है कहानी है। हाँ हाँ ये बदला बिल्कुल ना बदला, ये तो वही दीवाना है। हो हो हो। গানে কোন শব্দ দিয়ে গল্পকে বোঝানো হয়েছে? বলো ঋতিকা। कहानी। 5 পয়েন্টস। সঙ্গে হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনারের সেট। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে দুটি রয়েছে। বলো ফজিয়া। স্বপ্ন। ওয়েল ডান। 5 পয়েন্টস। সঙ্গে ক্যাসরোলের সেট। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে এগ বয়লার। চাঁদ দিয়ে কোনো গান বা চাঁদ সম্পর্কিত কোনো গান। বলো ঋতিকা। चांद मेरा दिल, चांदनी हो तुम। একদম 5 পয়েন্টস। সঙ্গে এগ বয়লার। चांदनी हो तुम,
শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট ধ্রুব। আমরা রোজ ধ্রুবকে দেখতে পাচ্ছি নেতাজি ধারাবাহিকে, আজকে একটু আগে আমার কাছে চলে এসছে। এই শুভি, মেজদাদা সুরেশ, সুনীল, তোরা ওকে কিছু বলিস না। হেডফোন রাউন্ড। ওকে ঋতিকা, হেডফোন করো। প্লেনে জানলা দিয়ে যখন মুখ বাড়াও কি মনে হয়? বাবা বাবা এ বাবা দে তোর। স্টার্ট ধ্রুব। হাওয়া, হাওয়া। ক্যাপ্টেন, ক্যাপিটাল। ক্যাপ্টেন। পাখি, বালি। পাখি, ম্যাগি। চাকা, চাপা। ককপিট, পকেট। পাখি, পাইলট। পাখি, পাখি, বাইক। বাইক। পাখি। যেটা পারোনি সেটা হচ্ছে একটা পারোনি, সেটা পাখি। ওকে, 4টে পেরেছো, 8 পয়েন্টস। আজকে তো বর এসছে, বরকে কি বলবে? আহ কি দারুণ দেখতে, চোখ দুটি টানা টানা। স্টার্ট ধ্রুব। হ্যান্ডেল, সাইকেল। হ্যান্ডেল। ওরে বাবা, দোকান, যে লেগে মেগে দোকান। বুঝতে রাগলে তো হ্যারিকেন, আংটি। হ্যারিকেন, আঙ্কেল। হ্যারিকেন, হ্যারিকেন। হারিকেন। সেলাই, বুঝতে পারছি। সেলাই। কারখানা, কারখানা। দোকান। পারোনি যেগুলো, হ্যান্ডেল, দোকান, সেলাই, কারখানা। একটা পেরেছো, 2 পয়েন্টস। এখন যে কোথা থেকে রোগা হয়েছে সবাইকে কি বলো? আমাকে রোগা বলো না, আমাকে রোগা বলো না। স্টার্ট। পাতলা, পাতলা। চেহারা, চেহারা। চেহারা। মোটামুটি, মোটামুটি। 100, 100। উপোস, রূপসী। উপোস, গোপ। উপোস। 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 Faster right, 10 points. এখন সব কেমন? All is well. ভাইয়া all is well. Start, Dhruv. কচি কাঁচা, কচি কাঁচা। কোষে কাঁসা। টিফিন, টিফিন। হইচই, হইচই। হইচই। ছুটি, চটি। ছুটি, রুটি। ছুটি। গটি। দিদিমণি, দিদিমণি। দিদিমণি। मुर्गी का जान है अंडे का ছুটি। अरे लाइफ मिलेगी या तवे पे फ्राई हो যে দুটো পারলে না শোনো। কচি কাঁচা, ছুটি। 3টে পেরেছো, 6 পয়েন্টস। থ্যাংক ইউ ধ্রুব, জন একটা জোরে হাততালি। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে শ্রেয়সী, 10 পয়েন্টস। রুটি মেকার। শ্রেয়সী পছন্দ রোচক এগ্রো ভালোবাসা স্পাদের তরফ থেকে রুটি মেকার গিফট হ্যাম্পার। সেকেন্ড পজিশনে আছে ঋতিকা, 8 পয়েন্টস। ঋতিকার জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। থার্ড পজিশনে আছে শালিনী, 6 পয়েন্টস।
আমি এটা নিই। ওকে, শালিনীর জন্য বয়ামের সেট। ফজিয়া 4th পজিশনে আছে, 2 পয়েন্টস। ফজিয়ার জন্য রয়েছে হ্যান্ড জুসার। আমার কস্টিউম স্পন্সর করেছি আজকে নন্দিনী জুয়েলারি, স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার। আপেল, চেয়ার, রাবণ, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো ঋতিকা। পেয়ারা। বলছিয়ে দাও। আপেলের পে, চেয়ারের আ, আর রাবণের রা। 20 পয়েন্টস, সঙ্গে ওয়াটার পিউরিফায়ার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। ওপরে 3টে শব্দ আর নিচে 3টে অক্ষর। নিচে 3টে অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর ওপরে 3টে শব্দের মধ্যে যে কোনো জায়গায় বসালে 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো ঋতিকা। ছয় আকার। বেলচা, চাকরি, আচার। 20 পয়েন্টস, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ছোটবেলায় বন্ধু পাতি, মনের অভিব্যক্তি, চলতি কথায় বুড়ো জানি, 5 আঙুলের একটি। কি বিষয় দাদা? এবার বলো ঋতিকা। ভাব। বোঝাও। তো ছোটবেলায় বন্ধু পাতি আমরা ভাব করে বন্ধু পাই, Correct. ঠিক আছে। তারপর চলতি কথায় বুড়ো জানি, মানে বুড়ো আঙুল দিয়ে আমরা যেটা ভাব দিয়ে ভাব দেখাই। করি সেটা ভাব দেখাই। 20 পয়েন্টস, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনার। পাশাপাশি ক্লু, নেই ঘর নেই বাড়ি, দেশে দেশে দিল পারি। ওপর নিচের ক্লু, পাখির কোনো সীমান্ত নেই, উড়ে এসে আসবে। এবার বলো শ্রেয়সী। পরিযায়ী আর যাযাবর। 20 পয়েন্টস, সঙ্গে ভ্যাকিউম ক্লিনার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। 30 পয়েন্টসের আনসার শেষ প্রশ্ন, ভুল করলে -20। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। এবার বলো শ্রেয়সী। ওয়েট মেশিন। এটা আমাকে পারতেই হতো। 30 পয়েন্টস, সঙ্গে কিচেন চিমনি। শ্রেয়সী স্কোর গিয়ে দাঁড়ালো 85 শেষ প্রশ্নের উত্তর দিয়ে। কিন্তু যার স্কোর আজকে সব থেকে বেশি সেই আজকে উইনার। আজকে দিদি নাম্বার 1 ঋতিকা শ্রীবাস্তব with 93 পয়েন্টস। শ্রেয়সী মেমেন্টো, এটা ফজিয়া, এটা শালিনী। উইনারের ট্রফি ঋতিকা। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। মি অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মি অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি বানিয়ে বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকুন। আশা করি আমাদের পর্ব আপনাদের সবাইকে অনুপ্রাণিত করেছে আরও একবার এবং আনন্দ দিয়েছে। নমস্কার। এরপরে দেখবেন আলো ছায়া।